আসসালামু আলাইকুম। ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিব। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন দিক তুলে ধরার, ফাইন্যান্সিয়াল এডুকেশনকে প্রমোট করার এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার। পেশায় আমি একজন রেগুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার উইথ এক্সপার্টিজ ইন মর্গেজেস, রিটায়ারমেন্ট প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যানিং। আমার সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সোহেল খান। Sohel is also a mortgage and protection advisor with expertise in commercial and all types of residential mortgages. Sohel, welcome to the show. Thank you. Thanks for having me. শুধু দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা এই অনুষ্ঠানে মেইনলি বিভিন্ন ধরনের মর্গেজ নিয়ে কথা বলেছি গত অনুষ্ঠানগুলোতে, গত এপিসোডগুলোতে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো স্পেসিফিকলি মর্গেজ এবং ইনভেস্টমেন্টের কমার্শিয়াল মর্গেজ নিয়ে। তো কমার্শিয়াল মর্গেজের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা মর্গেজ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাদের স্টুডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো জিজ্ঞেস করতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমার যে অতিথি আছেন আজকে ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা অবশ্যই সেই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব অথবা ক্ল্যারিফাই করার চেষ্টা করব। এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই স্ক্রিনে হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা যদি আমাদেরকে মেসেজ পাঠিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চান, সেই প্রশ্নের আমরা উত্তর দিতে সচেষ্ট হব। হোয়াটসঅ্যাপে প্রশ্ন যদি আপনারা মেসেজের মাধ্যমে পাঠান তাহলে একটা সুবিধা হচ্ছে যে যদি এই অনুষ্ঠানের যে সীমিত সময়ের মধ্যে যদি সব প্রশ্নের জবাব আমরা নাও দিতে পারি, তাহলে অবশ্যই আমরা অনুষ্ঠানের পরে হলেও আপনাদের জবাব দিতে চেষ্টা করব, যেরকম আমি সবসময়ই করে থাকি। তবে একটা কথা না বললেই নয় যে এই অনুষ্ঠানে যে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন সেগুলোকে শুধু তথ্য হিসেবে নেবেন, অ্যাডভাইস হিসাবে নয়। কারণ অ্যাডভাইস দেওয়ার আগে অবশ্যই আমরা ক্লায়েন্টদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করি, বিভিন্ন পার্সোনাল পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন ইনডেপথ কোয়েশ্চন করি, তারপরে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। লাইভ টিভিতে অবশ্যই সেটা তো করা সম্ভব নয়, সেই জন্য যে তথ্যগুলো আপনারা জানবেন সেটাকে শুধু তথ্য হিসাবে নেবেন, অ্যাডভাইস হিসাবে নয়। তাহলে আর কথা না বাড়িয়ে, তো আজকে তো আমরা কমার্শিয়াল মর্গেজ নিয়ে কথা বলবো। এছাড়া বরাবরের মতো যেরকম আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম যে মর্গেজ মার্কেট কি হচ্ছে না হচ্ছে, গত 2 সপ্তাহে বা 4 সপ্তাহে কি হয়ে গেল না হয়ে গেল, তার একটা আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিব। তো আজকেও তার ব্যতিক্রম থাকবে না। এছাড়া যদি আপনাদের মর্গেজ অথবা ফাইন্যান্স রিলেটেড, পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেগুলো তো সেগুলো আপনারা আমাদেরকে যদি প্রশ্ন করে থাকেন তাহলে আমরা সেগুলোর উত্তর দিব। তো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, যে কমার্শিয়াল মর্গেজ নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, সেই বিষয়ে চলে যাই। আমার এক্সপার্ট যে আছেন ওনার সাথে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এছাড়াও যেরকম বলেছি যে আপনাদের এই অনুষ্ঠান কিন্তু আয়োজন আপনাদের জন্যই, তো আপনাদের জন্যই আমরা এখানে বসি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেগুলো আমাদেরকে মেসেজের মাধ্যমে অথবা সরাসরি টেলিফোনে আমাদেরকে সেগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন। So Sohel, let's start our conversation. Tomorrow obviously is the big day, is budget tomorrow. Are you concerned? Are you worried? Are you happy? Yeah, what do you think is going to happen? So many. It's a mixture of everything. Yes. So we are hoping for the best, but we can't really say anything until just few more hours. More hours. So much speculation in the media and in the expert circle. What would happen tomorrow? Is it tax rise? Is it tax cut? Austerity? Not austerity? Is exactly. It going to be better for business? Is going to be better for property owners? What is going to happen? No one knows, but I guess So time will tell. So let's stick to what we know and what we can talk about, which is obviously our topic today is commercial mortgages. So let's start from the basic. Obviously we know mortgages, we buy a property to live in, and we borrow money for that or renting out. What exactly is commercial mortgages and how does it differ from residential mortgages, if you could briefly explain? Yeah, absolutely. So the commercial mortgage is based on
mainly on businesses. So there are various type of businesses, like it could be a warehouse, could be a factory, pharmacies like GP, surgery, and also takeaways and restaurants. So what commercial mortgages allows, so if someone, for example, wants to run the business, to operate the business from the premises, so commercial mortgages is the ideal and like the way to proceed, basically. So as your question was regarding how it differ from the residential mortgage. So residential mortgage, for example, if someone buys a property to reside in, they are not allowed based on the lender criteria. They can't run the businesses from there because they are residing in that property. And also same for there's another residential buy-to-let mortgages. When people invest in those properties, and they can let that property out to the tenants, but they can't run the businesses for from the tenants to live in. To live in, So that's the difference between that. So commercial mortgages, as I said, it could be anything where you operate the businesses from that premises. Sure. No, thank you for clarifying that in your brief answer. So I mean, my next question would be, who typically qualifies for a commercial mortgage? As I think where I'm trying to get to is it, do you have to have lots of money? Is it like big companies only qualify for commercial mortgages, or small business owners, or maybe first-time buyers? Can they also buy commercial properties for business purpose, for renting out? Absolutely. It's just a very basic criteria. For example, there is no certain limitation. We have lenders, first-time buyers can qualify too. It just depends on their circumstances. It's also available for small businesses, and also of course for the big businesses. So the eligibility and the criteria is very simple. For example, if someone wants to buy a property, they should have minimum deposit, which is 25%. So if they're first time buyer, the deposit is slightly higher, and it depends what sort of business they want to run. It depends, they want to run the business, or they will place a lease in that property. So what the lender assess the case based on, that there is a stable lease or is a running business, there won't be any higher risk when they lend the money on the premises, as long as the client can afford the monthly payment. So it's just all aspects they take into the consideration. So in terms of, so you don't have to be a big business or multiple property owners or established property owners. You can be a small business. Say like, for example, if you want to run your takeaway or a small restaurant or any small business, and you want to buy commercial premises, you can try to buy that commercial premises. Absolutely. Also, if you are a first-time buyer even, you can also qualify for a commercial mortgage. তো শুধু দর্শক, সুহেল যেরকম বলল যে কমার্শিয়াল প্রপার্টি কিনতে হলে আপনাকে যে খুব বড় ব্যবসায়ী বা খুব বড় বিজনেস রান করতে হবে তা কিন্তু নয়। যে কেউ কমার্শিয়াল প্রপার্টি কিনতে পারে। আপনার যদি আপনার একটা স্মল বিজনেস থাকে, যেরকম টেকওয়ে অথবা রেস্টুরেন্ট অথবা অন্য যে কোনো একটা বিজনেস, এন্ড আপনি যদি সেই বিজনেস রান করার জন্য আপনি কমার্শিয়াল প্রপার্টি একটা কিনতে চান, আপনি সেটা কিন্তু কিনতে পারবেন। অথবা আরও বেসিক লেভেলে যদি আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হন, মনে করেন আপনার আর কোনো প্রপার্টি নাই, অনেকেই কিন্তু আমি দেখেছি যারা অনেক সময় আমাদের কাছে এনকোয়ারি নিয়ে আসেন বা কথা বলতে আসেন, অনেকেই মনে করে কিন্তু আমি ফার্স্ট টাইম বায়ার, আই ডোন্ট ওন এনি আদার প্রপার্টিজ, আমি কি কমার্শিয়াল প্রপার্টি কিনতে পারবো? এটা কিন্তু মোটেই ঠিক না। আপনি অবশ্যই কিনতে পারবেন, অ্যাজ লং অ্যাজ আপনার আদার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস আপনার ইন অর্ডার, সব কিছু ঠিকঠাক মতো আছে, এবং আপনার অবভিয়াসলি ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্টে আপনি কোয়ালিফাই হন। আপনি ফার্স্ট টাইম বায়ার হলে আপনার অনেক ল্যান্ডার আছে কিন্তু এরকম, যারা আপনাকে সেই কমার্শিয়াল প্রপার্টি কিনতে মানি ল্যান্ড করবে। তো আশা করি আপনারা এই ব্যাপারে ক্লিয়ার হয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। আমার কয়েকটা মেসেজ ইতিমধ্যেই চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি। তো আমি ব্রেকে মেসেজগুলো পড়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।
So Sohail, coming back to you, loan terms and structure. In terms of what are the loan mortgage terms available for commercial mortgages in the UK, and how do lenders decide on them? Yeah, there are various type of loan terms. It depends once the lender assess their financial situation and their circumstances. Based on that, there are so many options available. Like it could be 10 years, it could be 15 years, it could be 25 years. So like it could be standard variable rate, could be 10 years, interest only, up to 20 years or more than that, 25 years and 30 years. So it all depends on the all circumstances and financial situation of the client and what sort of businesses it is. Every lender has their own criteria. They have their own eligibility criteria. So once they have all the information, based on that information, whatever is available, best for the clients, they offer that. Fantastic. Yeah. So সোহেল যেরকম বলছিল, অনেকে মনে করেন যে প্রায়ই আমি একটা কথা শুনে থাকি যে মর্গেজ তো আজকাল খুব টাফ হয়ে গেছে, মর্গেজ পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু ঠিক না। আপনার লেন্ডারদের ব্যবসাটাই হচ্ছে তারা মানি ল্যান্ড করবে, ঠিক আছে? এটাই তাদের ব্যবসা। এখন মানি ল্যান্ড করা যদি তারা বন্ধ করে দেয়, তাহলে তো তাদের ব্যবসা তারা করতে পারবে না। অথবা মানি ল্যান্ড করার মতো ফান্ড কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল আছে, এমন না যে পয়সা শেষ হয়ে গেছে ব্যাংকগুলার, ঠিক আছে? দে আর লুকিং ফর রাইট বড়োয়ার, গুড বড়োয়ার। এখন যদি আপনার ইন টার্মস অফ, আমরা বলছিলাম যে টার্মসের কথা, এবং সোহেল ব্রিফলি টাচড অন ক্রাইটেরিয়া অ্যাজ ওয়েল। আপনার যদি আপনার ভালো একটা ব্যবসা রান করেন আপনি, এবং ব্যবসাতে প্রফিট থাকে, তাহলে এবং আপনি দেখাতে পারেন যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন মর্গেজ রিপেমেন্ট, ল্যান্ডার অবশ্যই আপনাকে ল্যান্ড করবে। কারণ এই যে বললাম যে lending is what they do, their business is lending. So as long as you can prove that you can afford the repayment, lender would definitely lend you. এখন যদি আপনি অ্যাকাউন্ট আপনার 2-3 বছরের যদি দেখা যায় যে খুব লসে যাচ্ছে, হ্যাঁ, আপনি ভাড়া দিতে পারছেন না অথবা ইউটিলিটি বিল দিতে পারছেন না, এইরকম সিচুয়েশন যদি থাকে, তাহলে তো কোনো ল্যান্ডারই আপনাকে ল্যান্ড করবে না, কারণ আপনার বেসিক যে রিকোয়ারমেন্ট ওইটাই নাই। সো অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান প্রুভ দ্যাট ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু পে ব্যাক দ্য লোন, ল্যান্ডার would always try to lend money into your business or into your project. So let's go back to our next question, Sohail. We were talking about, obviously briefly you talked about a loan to value ratio and required deposit amount. Yeah. Can you explain loan to value ratio in a bit more detail for commercial mortgages, and how much does a business typically need to put down as a deposit? Yeah, sure. Yeah. So there are different types and different criteria. Every lender has a different criteria, but the basic criteria, for example, if someone is first-time buyer and first-time landlord and they want to buy the commercial property, so for commercial property, the minimum LTV will be 70% for them because they are first-time buyer. There is another eligibility criteria. If someone is already running the business and they wants to buy another commercial property, so their criteria LTV will be slightly different, which can be up to 75%. And regarding based on commercial properties, if the property is premises fully commercial, like warehouse or factory, they don't have any apartments to generate any other income, then the LTV will be slightly different, which will be 65%. So if they have if they're buying a shop and there are 3-4 apartments upstairs or even 2 apartments flats upstairs, so then the LTV is slightly different because the lender is there is a lower risk as compared with a fully commercial property. So if there are apartment upstairs, downstairs is the shop, the LTV is slightly higher, which could be 70% or 75%, depend on the client circumstances. Fantastic. Yeah. So thank you, Sohail. So শুধু দর্শক, এই উত্তরের মধ্যে কিন্তু অনেকগুলা ভ্যালুয়েবল ইনফরমেশন ছিল আপনাদের জন্য।
যে লোন টু ভ্যালু রেশিও এবং সার্কামস্ট্যান্সেস। সো প্রথমে যে কথা আগে যেরকম বলছিলাম যে ল্যান্ডারদের ব্যবসায় কিন্তু ল্যান্ড করা, আপনাদের অনেকগুলো ল্যান্ডার আছে মার্কেটে যারা এই ল্যান্ডিংয়ের ব্যবসার সাথে জড়িত। তো আপনারা যদি ইন্ডিপেন্ডেন্ট মর্গেজ ব্রোকারদের সাথে যোগাযোগ করেন, আপনারা যদি কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল প্রপার্টি, তাদের কাছে কিন্তু অনেক ধরনের ল্যান্ডার আছে। মনে করেন যদি আপনি আজকে একটা ব্যাংকে যান, আপনি শুধু ওই ব্যাংকে যাচ্ছেন, কিন্তু আপনি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রোকারের কাছে যান, তার কাছে কিন্তু অনেকগুলো ল্যান্ডার, ডিফারেন্ট রেঞ্জেস অফ ল্যান্ডার্স থাকার কথা। তো সেই অনুযায়ী আপনার সার্কামস্ট্যান্সেস অনুযায়ী সে কিন্তু আপনাকে একটা ল্যান্ডার অবশ্যই আপনার যে সার্কামস্ট্যান্সের সাথে যায় বা ফিট হয় সেরকম একটা ল্যান্ডার আপনার জন্য খুঁজে বের করে দিতে পারার কথা। তো যেরকম বলছিল সোহেল যে ল্যান্ডার কিন্তু চায় সবসময় আপনাকে ল্যান্ড করার জন্য বিভিন্ন ধরনের সার্কামস্ট্যান্সেসে। তো কোনো ল্যান্ডার ধরেন আপনার 70% এলটিভি পর্যন্ত দিবে, 70% আপনাকে ল্যান্ড করবে, আপনার 30% আপনাকে নিজে পুট ডাউন করতে হবে এজ এ ডিপোজিট। কোনো ল্যান্ডার 65 পর্যন্ত যাবে, কারণ তাদের ক্রাইটেরিয়া বা প্রপার্টির ধরন অনুযায়ী অনেক সময় ব্যবসার ধরনের কারণে, মনে করেন আজকাল রেস্টুরেন্ট বা পাব বা এরকম হসপিটালিটি বিজনেস যেরকমগুলো আছে, ওই বিজনেসগুলো অনেকটাই লস হচ্ছে। The trend is they're making loss, so this is why lenders normally, if before they lend to a restaurant, আপনি যদি রেস্টুরেন্টের জন্য প্রেমিসেস কিনতে চান, ওরা অনেক স্ক্রুটিনি করে, ঠিক আছে, অনেক দেখে, আপনার এক্সপিরিয়েন্স দেখে, আপনার ওই মার্কেট দেখবে, আপনার অ্যাকাউন্টস দেখবে, প্রপার্টির সাইজ, ধরন, এরকম তারা সব কিছু তারা বিচার বিশ্লেষণ করে তারপরে ডিসিশনটা নিবে। তো রেস্টুরেন্টে বা পাবে এরকম হসপিটাল বিজনেসে একটু ডিফিকাল্ট হয়ে গেছে, বা আরও অনেক ধরনের ব্যবসা আছে যেরকম আপনার কেউ যদি ফার্মাসি একটা খুলতে চায়, অথবা ডেন্টিস্ট, অথবা জিপি প্র্যাকটিস, প্রফেশনাল বিজনেসগুলা যেগুলো আছে, ওই বিজনেসগুলোতে অনেক ল্যান্ডারই আছে উৎসাহী হয়ে, even up to 90%, isn't it? We have lenders that if it is a professional business and professional borrower, they can even go up to 90%. কেউ যদি ধরেন কিনতে চায়, যেমন মনে করেন আপনি কোনো বিজনেস নিজে রান করবেন না, কিন্তু আপনি ওই ব্যবসার যে জায়গাটা কিনে বা বিল্ডিংটা কিনে আপনি ভাড়া দিয়ে দিবেন, তো ওই ক্ষেত্রে তারা 70 বা 75% পর্যন্ত যেতে পারে, ডিপেন্ডিং হোয়াট কাইন্ড অফ বিজনেস আর রানিং ফ্রম দ্যাট প্রেমিসেস। ঠিক আছে, তো এই জন্য কমার্শিয়াল অ্যাডভাইজার যারা আছে বা ইন্ডিপেন্ডেন্ট কমার্শিয়াল অ্যাডভাইজার যারা আছে, তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, তো এই ব্যাপারে আপনাদের অনেক সহায়তা হবে বলে আমার বিশ্বাস। তো সোহেল, থ্যাংক ইউ ফর ইয়োর ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন and valuable answer. Obviously, obviously the big question, I guess the elephant in the room, is the interest rate. We know that commercial mortgage interest rates are not as good as residential ones. So in terms of interest rates, how are commercial mortgages rate determined, and how do they compare to residential rates? If you could explain, please. So currently the commercial rates are were like slightly higher, always higher as compared to residential and buy-to-let mortgages, because it is a business premises and more higher risk for the lenders, and they just want to based on the Bank of England rate and overall market situation, when they lend to the clients, their rate is always higher. But we have recently noticed the Bank of England gone slightly lower within last few months, which is 5% now. We have noticed that the rates of commercial mortgages has dropped as well, so which is quite good thing for our clients. So the current and we are having more news about that, and and few lender has confirmed the rates will reduce more and more in coming few months or within a year or 2 years time. So which is quite good, but regarding the commercial mortgages is slightly higher risk, they mentioned. So according to the whole
financial situation and whole case, then based on that the lender offer the rates, whatever is the best rate available. Fantastic. So Suhail যেরকম বলছিল শুধু দর্শক রেট কিন্তু অবভিয়াসলি কমার্শিয়াল মর্গেজের রেট কিন্তু একটু হায়ারই থাকে রেসিডেন্সিয়াল অথবা বাই টু লেট মর্গেজের রেট থেকে। একটা বিষয় কিন্তু লক্ষণীয়, বেশ কিছুদিন ধরে আমরা গত কয়েক মাস অন্তত আমরা লক্ষ্য করছি যে কমার্শিয়াল মর্গেজের রেট কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। মিনিং আগে যেরকম খুব হাই ছিল এরকম এখন নাই, এটা আস্তে আস্তে কমে আসছে বিকজ ল্যান্ডাররা মোর অ্যান্ড মোর ল্যান্ডার্স আর সিইং দ্যাট actually lending in commercial businesses, commercial mortgages, especially to smaller business owners, is not as risky as before. Like obviously তারা যেভাবে আপনার রিস্কটা প্রোফাইলিং করে বা অ্যাসেস করে এটা আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। দে রিয়েলি গেট ইনভলভড অ্যান্ড দে সি what's going on in this business and how it has been run. এই যে আপনার যে রিস্কটা তারা যেহেতু তারা আপনার এই রিস্কটাকে এই অ্যাসেস করার যে সিস্টেমটা চেঞ্জ হওয়ার কারণে তারা রিস্কটাকে অনেক মিটিগেট করে নিয়ে আসছে। এই মিটিগেশনের কারণে, রিস্ক মিটিগেশনের কারণে কিন্তু কমার্শিয়াল রেট কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, আগের মতো এত হাই রেট নাই। তবে একটা জিনিস রেসিডেন্সিয়াল যে মর্গেজের মতো আপনার সিচুয়েশন যত ভালো হবে, ধরেন আপনার ক্রেডিট প্রোফাইলিং, বিজনেস এক্সপিরিয়েন্স, how good you are making, how you are making money in your business, এটার উপরে যদি যত ভালো আপনার সিচুয়েশন, রেটটা কিন্তু তত ভালো ল্যান্ডারের কাছে কিন্তু আপনি যেতে পারবেন এবং তত ল্যান্ডাররা কিন্তু আপনার উৎসাহিত হবে আপনাকে লোন দিতে বা আপনার ব্যবসা ইনভেস্ট করার জন্য। তো আশা করি এই ইন্টারেস্ট রেটের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। বটম লাইন ইজ দিস, আপনার অবস্থা যত ভালো, আপনার ক্রেডিট রেটিং যত ভালো, আপনার ব্যবসা যত ভালো, আপনার ইন্টারেস্ট রেটও তত কম হবে। Typically, I think we have seen now, commercial interest rate, the best rate, around 6.5% to 7% is around available. 7% is available, yes. Even we had a meeting. I've just been told that we have to go for a break in 1 minute. Okay. So yeah, before we go for a break, okay, let's ask you this question once we come back. So শুধু দর্শক, মর্গেজ এবং কমার্শিয়াল মর্গেজের অনেক বিষয় কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলেছি, আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা অ্যাসেসমেন্ট কিভাবে হয় সেই বিষয়ে কথা বলেছি। আশা করি আপনারা যে তথ্যগুলো আপনারা জেনেছেন হয়তো আপনাদের উপকারে আসবে। তো আমরা আমাদের কিছুক্ষণের মধ্যেই ব্রেকে যেতে হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ব্রেক থেকে এসে আবার দেখা হবে, ততক্ষণ আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম সুধী দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। বিশ্বখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, স্কটিশ আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড্রু কার্নেগি বলেছিলেন 90% of the people who became millionaires actually became millionaires through property. Now বোঝাই যাচ্ছে ওনার উদ্ধৃতিতে বা উক্তিতে যে উনি প্রপার্টি বিজনেসের খুবই ফন্ড ছিলেন। এটা আপনার জন্য সুইটেড কিনা, প্রপার্টি বিজনেস আবার সবাইকে স্যুট করে না। অবভিয়াসলি সেই সিদ্ধান্ত শুধু আপনিই নিতে পারবেন। প্রপার্টি বিজনেস ছাড়া আরও অনেক ইনভেস্টমেন্টের আরও অনেক অপরচুনিটি আছে, ব্যবসা আছে। সরি, আমাদের উই হ্যাভ এ কলার অন দ্য লাইন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কলার, বলুন, আপনি স্টুডিওতে সরাসরি কথা বলছেন। হ্যালো, মনে হচ্ছে আমরা কলারকে হারিয়ে ফেলেছি। নেভার মাইন্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। তো যেরকম বলছিলাম। জি ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো, হঠাৎ বোঝা যাচ্ছে? জি জি বোঝা যাচ্ছে ভাই, বলেন আপনি কি আপনি। শুনতে পাচ্ছেন? জি আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা করেন। হ্যালো, জি হ্যালো ভাই। আমি তো কিছু শুনতে পাচ্ছি না ভাই। জি আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটা করেন। আচ্ছা, জি তাহলে আমি প্রশ্নটা করে ফেলি। জি আমার প্রশ্নটা হলো, আমার একটা ঘোড়া আছে ভাই লন্ডনে। জি এখন আমার ফিক্সড ছিল, এখন আমার যে ইন্টারেস্ট রেট, এখন আমার যে ফিক্সডটা জি গত মাসে শেষ হয়ে গেছে। জি তো এখন ভেরিয়েবল রেট জি জিনিস, এখন তো আমার পেমেন্টটা একটু হাই হয়ে যাচ্ছে। ওরা আমাকে বলছিল জি যে এখন আমার নতুন করে 3 বছরে বা 5 বছরের জন্য জি ফিক্সড করার জন্য, কিন্তু ইন্টারেস্ট রেট এখন দেখা যাচ্ছে যে জি আমি শুনতে পাচ্ছি আর কি যে নেক্সট ইয়ারে ইন্টারেস্ট রেট একটু ব্যাংক অফ ইংল্যান্ড জি ইন্টারেস্ট রেট একটু ডাউন করবে। আচ্ছা। আসলে কি ডাউন করবে কি না, এখন আমি কোন পর্যায়ে যাবো একটু পরামর্শ দিবেন। আমি কি আবার বর্তমানে কি আমি আবার নতুন করে ফিক্সড করে ফেলবো, না ওয়েট করবো ইন্টারেস্ট রেট ডাউনের জন্য নেক্সট ইয়ারে? আচ্ছা এবং কি আপনারা কি মনে করেন নেক্সট 2-3 মাসের মধ্যে ইন্টারেস্ট রেট ডাউন হবে? একটু পরামর্শ দিবেন ভাই, থ্যাংক ইউ। জি অবশ্যই অবশ্যই, আপনি ফোন রাখুন, আমি আপনার প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপে আরেকটা প্রশ্ন এসেছে, আমি সেই প্রশ্নেরও জবাব দিব। তো ভাই আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং আপনার প্রশ্নটি করার জন্য। তো আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেট ফিক্সড ছিল মর্গেজের, এটা ভেরিয়েবল রেটে চলে গেছে। তো আপনি জানতে চাচ্ছেন যে মর্গেজ ইন্টারেস্ট রেট কি কমবে নেক্সট ফিউ মান্থসের মধ্যে, এবং আপনি কি অপেক্ষা করবেন নাকি এখনই ফিক্স করবেন। এই প্রশ্নের জবাব আসলে সুনিশ্চিতভাবে লাইভ টিভিতে দেওয়া সম্ভব না ভাই, কারণ আপনার অবশ্যই পারিপার্শ্বিক ফাইন্যান্সিয়াল সিচুয়েশন না জেনেই এই অ্যাডভাইসটা দেওয়া যাবে না। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ইন্টারেস্ট রেট কি কমবে। এক্সপার্টরা প্রেডিক্ট করছেন যে নভেম্বরে, এই অল্প কিছুদিন পরেই যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে মিটিংটা হবে মনিটারি পলিসি কমিটির, সেখানে যেহেতু ইনফ্লেশন রেট কমে গেছে আগের থেকে, ইনফ্লেশন রেট আই থিঙ্ক ইজ কারেন্টলি 1.7%। তো যখন ইনফ্লেশন রেট কমে যায়, ব্যাংক অফ ইংল্যান্ড তার ইন্টারেস্ট রেট সাধারণত কমায়। তো সেই ক্ষেত্রে বিকজ অফ দ্যাট আপনার এক্সপার্টরা প্রেডিক্ট করছেন যে এই নভেম্বর মাসে ইন্টারেস্ট রেট এক দফা কমার কথা বা কমতে পারে। আরও এক্সপার্টরা আমি শুনেছি প্রেডিক্ট করছেন যে ডিসেম্বরে কিন্তু আরেকটা মিটিং হবে ব্যাংক অফ ইংল্যান্ডের মনিটারি পলিসি কমিটির, তখন কিন্তু ওরা আরেক দফা কমাতে পারে। সো নভেম্বরে যদি এক দফা কমে, ডিসেম্বরে যদি আরেক দফা কমে, তাহলে তো আপনার ইন্টারেস্ট রেট অনেক কমে গেল। এখন কথা হচ্ছে যে আপনার জন্য কোনটা ভালো হবে, এখনই ফিক্স করে ফেলা, নাকি নভেম্বরে ফিক্স করা, নাকি ডিসেম্বরে ফিক্স করা, নাকি সামনের বছর পর্যন্ত অপেক্ষা করা। সেই প্রশ্ন জানতে হলে আমাদেরকে জানতে হবে যে আপনি কোন রেটে এখন ইন্টারেস্ট দিচ্ছেন, আপনার পারিপার্শ্বিক যে আবার আপনার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সেটা কি। আপনি ধরেন যে নভেম্বরে যদি ইন্টারেস্ট রেট কমে, সেটা আপনি কোন ব্যাংকের সাথে মর্গেজ আছে, এবং কোন যদি ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট মনে করেন যে 0.25% যদি কমায়, আপনার ওই ব্যাংক কতটুকু কমাতে পারে, কতটুকু কমালে আপনার পেমেন্টটা কীরকম হবে। তো আপনার জন্য ভালো হবে যদি আপনি কোনো ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারের সাথে এগুলো নিয়ে বসেন, তাহলে সে সব কিছু দেখে অবশ্যই আপনাকে একটা সুপরামর্শ দিবে বলে আমার বিশ্বাস। In terms of interest rate, experts are predicting that the rates are, probably going to go down, and যদি unless something big happens, that's what the experts are predicting, that the rates are probably going down. তো আশা করি ভাই আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। অবশ্যই দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। যদি আর কোনো প্রশ্ন থাকে আপনার, অবশ্যই আপনার আমাদেরকে কল করে আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। হোয়াটসঅ্যাপে আরেকটা প্রশ্ন এসেছে, আই থিঙ্ক কলিফ উনি জানতে চাচ্ছেন যে আমি যদি প্রশ্নটা বুঝে থাকি ঠিকভাবে, যে উনি চাচ্ছেন যে ওনার ছেলেমেয়েরা ওনার কাছ থেকে যে প্রপার্টিতে ওনারা থাকেন
ওইটা কিনে ছেলেমেয়েরা যাতে কিনে নিতে পারে। তো শি সেইং হাউ অ্যাজ এ mortgage I can sell share of the residential property to my children as I want them to buy off property from me. So বোন আপনার যে প্রশ্নটা আপনার যদি আমি বুঝে থাকি যে আপনি জানতে চাচ্ছেন যে আপনার যে ছেলেমেয়েরা আপনার সাথে থাকে যে প্রপার্টিতে তারা মানে আপনার কাছ থেকে প্রপার্টিটা আপনি চাচ্ছেন যে কিনে নিতে। তো এটা খুবই সহজ উপায়। আপনাদেরকে বেসিক্যালি আপনার যদি ধরেন আপনার ছেলে মেয়েদের তাদের যদি ইনকাম থাকে এবং ওনারা যদি যে মর্গেজের অ্যামাউন্টটা আছে বা প্রপার্টির যে অংশটা আপনি ওন করেন সেটা যদি ওনারা এফোর্ড করতে পারে তাহলে ব্যাংকের থেকে ওনাদের নামে অফার নিয়ে আসতে হবে, মর্গেজের অফার। এই অফারটা তখন আপনার সলিসিটার কনভেন্সার আপনার যে শেয়ার যে ওইগুলা আপনার গিফটেড ইকুইটি যদি থাকে ইকুইটি ওই সমস্ত কনভেন্সিং করে সে লিগ্যাল সাইডটা করে দিবে। বাট প্রথমে আপনাকে দেখতে হবে আপনার ছেলে মেয়েদের অ্যাফোর্ডেবিলিটি এবং সেই অনুযায়ী তারা মর্গেজ অফার আনতে পারবে কিনা। আমি অবশ্যই পরামর্শ দিব আপনাকে ব্যাপারে একজন ইন্ডিপেন্ডেন্ট এবং দক্ষ অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করার জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো শুধু দর্শক অবশ্যই কল করুন যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, আরও কোনো ফার্দার ক্ল্যারিফিকেশন থাকে। তো যেরকম বলছিলাম প্রতি পর্বেই কিন্তু আমরা চেষ্টা করি যে মর্গেজ মার্কেটে কি হচ্ছে না হচ্ছে। ভাই প্রশ্ন করেছিলেন ইন্টারেস্ট রেটের ব্যাপারে। তো চলুন আর কথা না বাড়িয়ে সুহেলের কাছে যাই to get our latest mortgage market updates. Suhail, please. Yeah, sure. So we have noticed recent month there are so many lenders, including high street lenders and subprime lenders. They have started reducing their rates according to the inflation rates, and things are slightly getting better, which is quite good for our consumer and everyone's related overall is such a great thing. And we have also noticed that there is a main high street. There are few high street lenders. If your income is over 50,000, they are lending up to six times their income. And there is also a lender. If you're a first-time buyer, mainly for first-time buyer, if your income is one applicant income is minimum 30,000, and they are qualified for 6-time multiple income as well, which is such a great news and good thing for the first-time buyer. Just a little extra help, and it shows the lenders are opening doors. Based on the current market situation and how the things are expensive, so they are trying to help the first time buyer as much they can. And also we have noticed that the property prices has slightly gone up, which is 2.8% as compared to last few months, and the average house price is around in UK is around 293,000 based on 2.8. No, in London, no. No, in London. So based on 2.8 increase, it's gone up to 293,000 per property. And also we have noticed there is a buy-to-let rental has gone slightly steady as compared to last month. So there is a slightly hold in the rental side, so which is quite good for the tenants, because currently it's like a huge like higher rental. You can't get the properties on the lower jump and stuff. So also there is another news for our viewers. The next month on 7th of November, the Bank of England committee, they have a review to discuss, to declare about the interest rate. And currently the interest rate inflation rate, as you mentioned, 1.7. So our experts are predicting, according line with the inflation rate, the interest rate might reduce. So thank you, Sohail. So শুধু দর্শক যেরকম জানতে পারলেন, আমি যেরকম আগে বলছিলাম যে এমপিসি মনিটারি পলিসি কমিটির মিটিং 7th of November. সো সেখানে একটা ডিসিশন হবে এবং এক্সপার্টরা প্রেডিক্ট করছেন যে ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট কিন্তু কমার কথা।
ডিসেম্বর আরেকটা হবে, অনেকে প্রেয়ার করছেন সেখানে আরও কিছু কমার কথা। তো এই সমস্ত বিষয় অবভিয়াসলি কেউ পুরো নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না, কারণ ভোটাভুটি হয় কিন্তু ওই মিটিংয়ে, সিদ্ধান্তটা ওইখানেই নেওয়া হয়। বাট সব তথ্য উপাত্ত এবং সব ডেটা বিশ্লেষণ করে এক্সপার্টরা বলছেন যে কমে যাওয়ার কথা, আনলেস সামথিং হ্যাপেন্স বিটুইন নাও অ্যান্ড দেন। এছাড়াও ব্যাংক, যেরকম বলছিলাম আগে, যে ব্যাংকরা কিন্তু তাদের ব্যবসায়ী হচ্ছে যে তারা ল্যান্ড করতে চায়, এটাই তাদের ব্যবসা। সুতরাং তারা বিভিন্নভাবে চেষ্টা করছে বোরারদেরকে যাতে উৎসাহিত করা যায় প্রপার্টি কিনতে, বা প্রপার্টি মোর অ্যাফোর্ডেবল করা যায়, যাতে যেরকম সুহেল বলল যে অনেক ল্যান্ডার আছে 6 টাইমস পর্যন্ত কিন্তু আপনার ইনকামের তারা ল্যান্ড করবে আপনাকে, এরকম ল্যান্ডার বেশ কয়েকটা আছে এখন ইউকে মার্কেটে। few years back it was very hard to get 6 times of your income multiple. Now it becomes almost like quite a few lenders. There are a few lenders, as long as your income matches with their criteria. তো লেন্ডাররা কিন্তু চেষ্টা করছে। আমি যারা ঘর বা প্রপার্টি কেনার কথা ভাবছেন, আমি আপনারা অবশ্যই কথা বলুন, ask the question and obviously see what happens. অনেকে একটা ধারণা নিয়ে বসে থাকেন যে আমি এরকম সিচুয়েশন আছে, আমার হবে না, আমার সিসি যে আছে, আমার মর্গেজ হবে না, আমার ডিফল্ট আছে, মিস পেমেন্ট আছে, অনেক ধারণা আছে আমাদের সমাজে, সোসাইটিতে। কথা বলুন, এক্সপার্টদের সাথে কথা বলুন, ব্যাংকের সাথে কথা বলুন, কথা বলে জেনে নিন। বাট ব্যাংকের সাথে কথা বলেই একটা সমস্যা আর কি, যে এক ব্যাংক যে আপনাকে উত্তর দিবে, সে তার ক্রাইটেরিয়া বা তার যে নিয়ম, যে নীতিমালা, সেটাই আপনাকে বলবে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারদের সাথে কথা বললে আপনি পুরো মার্কেটের চিত্রটা আপনার সামনে পেয়ে যাবেন। তো আশা করি আজকে যে তথ্যগুলো দেয়া হলো আপনাদের হয়তো কাজে লাগবে। So Suhail, let's go back to our original discussion. Obviously we are talking about commercial mortgages and obviously how to go about it. We have given lots of valuable information before break. In terms of obviously budgeting, businesses, commercial property especially, obviously it's an investment. In terms of budgeting and costs, what kind of additional costs apart from the deposit we are looking at, and if you can give us an overall picture of the costs involved, and what does it look like? Yeah, absolutely. There are various factors. It depends on the businesses, what sort of business they are willing to start. For example, if the premise is like, I'm just giving example, if it's currently running as a barber shop and buyer they wants to change into a restaurant or takeaway, of course they need to look into the planning permission, building regs to change the use of that premises. So there is that cost involved as well. So that needs to be keep in mind. And lender will take this into consideration as well. Sorry, we have a caller on the line. Assalamu alaikum, caller. Currently running as a barber shop. Assalamu alaikum, caller. জি, আমরা কি কলারকে হারিয়ে ফেলেছি? জি, আপনার টিভির ভলিউমটা যদি আপনি কমিয়ে। জি, আসসালামু আলাইকুম কলার। জি, I can hear you. Go ahead. আচ্ছা, আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। In the meantime, so I have a question on WhatsApp basically. Hi, my will I need to offer to council first after 5 years, or can I remortgage? I'm right to buyer. তো ভাই, is it T? আপনার যে প্রশ্নটা আমি যদি বুঝে থাকি ঠিক মতো, আপনি হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন পাঠিয়েছেন, the question, it seems you are asking me, after 5 years you are a right to buy
বায়ার, কাউন্সিল থেকে আপনি প্রপার্টিটা কিনেছেন এবং আফটার 5 ইয়ার্স আপনি কি রিমর্গেজ করতে পারবেন নর্মাল ব্যাংকের সাথে, অথবা আপনি কি ডু আই নিড টু অফার টু কাউন্সিল? আপনার কাউন্সিল তো আপনি তো যখন আপনি প্রপার্টিটা কিনে ফেলেছেন সেটা তো আপনি প্রপার্টির মালিক হয়ে গেছেন, আপনি কাউন্সিলের সাথে আর কোনো লেনা দেনা নাই আপনার। আপনি যে প্রপার্টিতে আপনি থাকেন, এই প্রপার্টি যদি আপনি থাকেন, আফটার 5 years you can remortgage and you can move your mortgage from one lender to another at your will. এটা কোনো সমস্যা হবে না। যাই হোক, আমরা যে ফোনে যে কলার ছিলেন আপনাকে আহ্বান জানাবো যদি আপনি try to get to us in a better line. So Suhail, coming back to you, you're talking about costs and valuation. So if we continue, please. Yeah, sure. So change of views, of course, they need to look the cost, how much it will cost overall, and second thing is legal. Legal is one of the another solicitor convincing side. So cost, it depends on the loan amount and the property of the value. There is certain bracket the solicitor follow. So it all depends on the value of the property and all case is a gifted deposit involved, and so based on that the solicitor charge on that, and prior to that it's a valuation cost. So for mainly for commercial property, and obviously for commercial property valuation fees is higher, it's not like residential. So higher, so it's a business thing, legal cost, valuation cost, everything is everything higher, and the third thing is the lender has their own arrangement fee, which is a product fee, which is varies, like could be 2% or 3%, but the good thing about that is it can be added to the laws of lender offer this option. So mainly these are the cost to look into the take into consideration prior to buying the property. Fantastic. So I've been told like we have about 2-3 minutes literally, so I have to wrap up. I had lots of questions. In terms of when applying for commercial mortgages, what kind of documents the business owners or applicants needs to prepare or provide, and how does a lender assess a business's ability to repay a commercial mortgage? Yeah, sure. So it's first of all, it depends on the individuals. If they are first-time buyer and first-time landlord, so never had any experience. So if someone is working currently at the moment, so because it's a higher risk for the lender, that's why they restrict the LTV. Instead of going up to 75% or slightly higher, they restrict up to 70% average. So what they see the client, assess the client personal circumstances. Are they working? What's their personal income? Because the concern the lender have, if they there are various factors basically. If someone buying a property to run the business, the lender need a whole structure plan. What sort of business is they running? How successful be that business will be? And if they are not running the business themselves, then are they leasing out the property? The lender wants to see the lease document. And they also assess the tenants who's going to be there, occupying the property, and how long the lease will be, and also. Regarding once the lender completes their valuation survey, they assess the rental income. Is the rental income will be matching with the LTV or not? If the rental income is lower, then the client has to put more deposit to match that criteria as well. So everything basically they check all aspects and take everything into consideration, and it depends every individual circumstances. And ultimately, it's obviously for them to come in as a lender, they are investing in your business or in you. So they will assess the risk and they will take every precaution to mitigate those risks. So I have only few seconds left. What are the common reasons for a commercial mortgage application gets rejected? If you can tell us briefly. Common reason, first of all, before buying the property,
they need to make sure they have enough deposit, and what are the source of funds. For example, if someone buying a property, they don't have a justification or accumulation of funds, the lender won't be happy with that. So a common reason, obviously, not preparing well, I would say. Yes, deposit, where is coming from, get all the sources sorted, properties that any defects, get them in place first. সো শুধু দর্শক, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে, অনেক কথাই আরও বলার ছিল দেয়ার, কিন্তু সব সময়ের অভাবে সব কিছু বলতে পারলাম না। আমাদের নেক্সট অনুষ্ঠান, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।